তার আসলে নিজেকে এত প্রশ্রয় দেওয়াটা উচিত হয়নি। নিভ্রান তার আয়ত্তের বাইরে, তাকে পাওয়াটাও আয়ত্তের বাইরে। নিভ্রানের মায়ের কথাবার্তায় সে তীব্র অসন্তুষ্টি দেখেছে। দেখবে নাই বা কেন? সে সাধারণ একটা মেয়ে, জীবনের উথাল পাতালে শেষ নেই। অপরদিকে নিভ্রান এত উচ্চবিত্ত, তার পাশে যে ওকে বড্ড মেহমানান লাগবে। সবাই তো আর নিভ্রানের মতো অন্যরকম না যে গরিব বড়লোকের মাঝে কোনো তফাৎ দেখবে না। বাড়িতে পৌঁছতেই বাড়িওয়ালা চাচার মুখোমুখি হলো সে। সালাম দিতেই উনি প্রশ্ন করল। এখন ফিরলা নাকি? রাত্রির সময় না দিয়ে উত্তর দিল। জি আঙ্কেল, কাল রাতে বান্ধবীর বাসায় ছিলাম। সামনে পরীক্ষা তো, একটা নোটস আনতে গিয়ে দেরি হয়ে গেছিল। তারপর ঝড় ছেড়ে দিল, তাই রাতটা ওখানেই থেকেছি। আচ্ছা যাই হোক, তুমি কিন্তু সামনের মাসে ভাড়া দিতে দেরি কইরো না। এর আগেও অনেকবার বাজায় রাখছো, কিছু বলি নাই, কিন্তু এবার আমার টাকাটা দরকার, বুঝলা? দেরি কইরো না। রাত্রি মনোযোগ দিয়ে কথাগুলো শুনে মৃদু মাথা নাড়িয়ে বলল। আচ্ছা আঙ্কেল, দেরি হবে না। পৃথিবীতে রাত না নামলেও নিভ্রানের মন মস্তিষ্ক জুড়ে যেন সারাদিনই রাত নামে। তাকে রাতের অন্ধকারে ডুবিয়ে মেয়েটা এভাবে সরে যেতে পারে না, কখনোই না। শেষবারের মতো তীক্ষ্ণ নজরে রাত্রির স্টুডেন্টদের বাসার সামনে রাস্তাটাই একুল থেকে ওকুল চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল নিভ্রান। গাড়িটা এগোতে এগোতে চোখের আড়াল হয়ে যেতেই গুটি গুটি পায়ে বেরিয়ে এলো রাত্রি। একটা কথা আছে না, ভুল ট্রেনে উঠে পড়লে ট্রেন বেশি দূর যাওয়ার আগেই নেমে পড়ো, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরাটাও তত কষ্ট হবে। তেমনটা নিভ্রানের তার প্রতি আকর্ষণটা ভয়াবহ পর্যায়ে বেড়ে যাওয়ার আগেই সে তার নিঃশেষ করে দিতে চাচ্ছে। কি দরকার শুধু শুধু দহন যন্ত্রণা বাড়ানোর? বাসায় এসে মায়ের রুমে একবার উকি দিল নিভ্রান, তারপর সোজা নিজের রুমে ঢুকে গেল। কিছু ভালো লাগছে না। মাত্র হয়তো 9-10 ঘন্টা হয়েছে রাত্রিকে দেখেনি, তাতে যেন হাঁসফাঁস লাগছে। এই কয়দিনের একটা স্বভাব হয়ে গেছে রাত্রির সাথে দেখা করে তারপর বাড়ি ফেরা। আজ এতক্ষণ অপেক্ষা করেও মেয়েটার দেখা না পেয়ে কেমন যেন দম বন্ধ লাগছে। একবার পকেট থেকে ফোন বের করলো সে। রাত্রির নাম্বার আছে তার কাছে, কিন্তু কখনো ফোন দেয়নি। আজ কি দেবে? কিছুক্ষণ ভেবে নিয়ে ফোনটা রেখে দিল। ভাবলো না থাক, দেখা তো হবেই, না হলে সোজা বাসায় চলে যাবে। কোনো রকমের খাওয়া দাওয়ার পার চুকিয়ে বই খাতা নিয়ে বসেছে রাত্রি। তখনই ফোন বাজলো। মামার নাম্বার। কপালে বিশদ ভাঁজ পড়ল। গতকাল মাকে ফোন দিয়ে খোঁজ নিতে পারেনি, আবার কোনো ঝামেলা বাঁধলো না তো? তাড়াহুড়ো করে ফোন কানে তুলল সে। হ্যালো। ওপাশ থেকে মনে মনে বিস্তর হাসলেন রুবিনা। মেয়ের কণ্ঠ একদিন না শুনলেই খুব অস্থিরতা কাজ করে। মনে হয় এই বুঝি কোনো বিপদ হলো। একা থাকে মেয়েটা, মুখে কিছু না বললেও সে বোঝে রাত্রির হাড় ভাঙা কষ্ট। তবু কিছু করার নেই, সে নিরুপায় ভাইয়ের বাসায় নিজেই মুখ বুজে থাকে। টাকা না থাকলে আসলে কেউই আপন না। মা। রাত্রি আবার প্রশ্ন করলো। ফোনের ওপাশে যদি মামা থাকে তবে আর কথা এগোনোর ইচ্ছে নেই তার। বিষাদময় ভাবনা থেকে বেরিয়ে এলো রুবিনা, কণ্ঠে হাসি হাসি ভাব নিয়ে বলল। হ্যাঁ রে মা, আমি। এতক্ষণ মুখে একটু হাসি ফুটলো রাত্রির। তড়িঘড়ি করলো সে। আমি লাইন কেটে ফোন করছি মা। ওই লোকটার টাকায় কথা বলার দরকার নেই, দাঁড়াও। বলে লাইন কেটে আবার ফোন দিল রাত্রি। বলল। কিছু হয়েছে মা? তুমি নিজ থেকে ফোন দিলে যে? ওই লোকটা আবার ঝামেলা করেছে? আরে ধুর, তুই খালি এসব ভাবিস কেন? আমি তো বেশ আছি এখানে। শুধু শুধু মিথ্যে কথা বলবা না, আমি বাচ্চা না। প্রসঙ্গ এড়ালেন রুবিনা, বললেন। তুই ফোন দিলি না কেন কাল রাতে? চিন্তা হয় না আমার? শুধু শুধু মিথ্যা বলবা না, আমি বাচ্চা না। কাল একটু ব্যস্ত ছিলাম মা, তাই দেয়া হয়নি। কথাটা বলে অন্যমনস্ক হয়ে পড়ল রাত্রি। ইস, কাল রাতে যদি বৃষ্টিটা না নামতো তবে হয়তো আজ এমন একটা পরিস্থিতি তৈরি হতো না। ভাত খাচ্ছিল নিভ্রান। মা তরকারি রেঁধে এনেছে। রোজ রোজ বুয়ার রাধা বাঁধা খাবার খেতে খেতে মুখের যে অরুচিটা তৈরি হয়, তার সবসময় মায়ের আনা তরকারির স্বাদেই কাটে। নাইদা নিজেও খাচ্ছেন, মাঝে মধ্যে সুযোগ খুঁজছেন কিছু বলার জন্য। সকালে নিভ্রান অফিসের জন্য বেরিয়ে পড়াই বলতে পারেনি। সে বুঝতে পেরেছে তার ছেলের ওই রাত্রির নামের মেয়েটার জন্য দুর্বল জায়গা আছে। হয়তো তাদের মধ্যে সেরকম সম্পর্কও আছে, কিন্তু আবেগে গা ভাসালে তো চলে না। এই মেয়ে যে তার ছেলের জন্য উপযুক্ত না। আরও কিছুক্ষণ ইনিয়ে বিনিয়ে সে অবশেষে বলেই ফেলল। আচ্ছা বাবা, এরকম গরিব ঘরের একটা মেয়ের সাথে কি তোর যায় বল? মেয়ে শুধু সুন্দর হলেই তো চলে না, বংশ পরিচয় তো দেখতে হয়, তাই না?
ভাতের নলাটা মুখে তুলতে গিয়েও হাত থেমে গেল নিভসানের। মায়ের প্রতি চাপা রাগটা দপ করে জ্বলে উঠল শরীরের প্রতিটি শিরায় উপশিরায়। তবু উচ্চবাক্য করল না সে, যথেষ্ট শান্ত গলায় বলল, এসব তোমার কাছে ইম্পর্ট্যান্ট হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার আর রাতের ব্যাপারে তুমি আর কিছু না বললেই বরং খুশি হব। নাহিদা যেন আগুনের স্পুলিংয়ের মতো তেতিয়ে উঠলেন। তাই বলে এমন একটা মেয়েকে তুই বিয়ে করবি? সবেমাত্র পানির গ্লাসটা ধরেছিল নিভরান। নাহিদার কথায় সেটা আর মুখ পর্যন্ত নেওয়া হলো না। রাগের বশে সজোরে গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলল। কাঁচগুলোর টুকরো টুকরো হয়ে সাদা টাইলস পানিতে থই থই করে উঠল। চিৎকার করে উঠল সে। কেমন মেয়ে? হ্যাঁ, রাতের ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তোমার? একবার বলছি না আমার ওর কোনো কিছু নিয়ে সমস্যা নেই, বুঝতে পারছো না তুমি? নাহিদা বেগম হতভম্ব হয়ে চেয়ে রইলেন ফ্লোরের দিকে। ছেলে আজ পর্যন্ত তার সাথে এইভাবে কথা বলেনি। কোথাকার কোন মেয়ের জন্য সে এত বদলে গেছে? মেঝের থেকে দৃষ্টি তুলে তিনি নিভসানের দিকে চাইলেন। দাঁত কটমট করে বললেন, ওই মেয়ের জন্য তুই আমার সাথে বেয়াদবি করছিস। তোর বাবা ঠিকই বলেছিল, তুই আসলে বড়দের মান রাখতে জানিস না। নিভরান হাত মুঠো করল। কয়েক সেকেন্ডের ব্যবধানে সামনের প্লেটটারও স্থান হলো মাটিতে। পানির মধ্যে ঝোল ভাতের মিশ্রণে সাদা ফ্লোর বিচ্ছিরি রূপ ধারণ করলো। আবার সেই পুরনো কথাবার্তা। বাবার পারিবারিক ব্যবসার হাল ধরতে আপত্তি প্রকাশ করা নিয়ে কম ঝামেলা তো হয়নি সেবার। সেই ঘটনার রেস ধরে সে এখন সবার থেকে আলাদা থাকে। তবু মা কিভাবে আবার সেই কথাটা তুলতে পারল? নাহিদা আবার বললেন, ওই মেয়েকে আমি কখনো মেনে নিব না। তোমার মানা না মানা দিয়ে আমার কিছু যায় আসে না। বলেই উঠে দাঁড়ালো নিফরান। নাহিদা নির্বিকার, অপমানে স্থির হয়ে আছে মুখশ্রী। স্থান ত্যাগ করার আগে নিফরান বলল, ভুলে যেও না তোমাকেও কিন্তু বাবা গরিব ঘর থেকে বিয়ে করে এনেছিল। নিফরান চলে যাওয়ার পরও আরও কিছুক্ষণ ড্রাইংয়ে বসে রইলেন নাহিদা। চোখে জ্বলন্ত আগুন। নিজের পেটে ধরা ছেলে তাকে খোঁটা দিয়ে গেল, তাচ্ছিল্য করে হাসলেন তিনি। অবশ্য এই 32 বছরের সাংসারিক জীবনে এই নিয়ে কম খোঁটা শোনেনি। শাশুড়ি যখন বেঁচে ছিল তখন উঠতে বসতে এ নিয়েই খোঁটা শুনতে হতো। কথায় আছে, মানুষ নিজে যা পায় না তা অন্যের পেয়ে যাওয়াটাও সহ্য করতে পারে না। তেমনি সে নিজে যেহেতু শাশুড়ির মমতা পায়নি, তবে তার ছেলের বউ কেন পাবে? সে যেহেতু খোঁটা শুনেছে, তাহলে ওই মেয়েরও খোঁটা শুনতে হবে। সে জানে তার ছেলের একরোখা স্বভাব। দুনিয়া উল্টে গেলেও ও একবার যখন বলে দিয়েছে ওই মেয়েকে চাই মানে ওই মেয়েকেই চাই। খুব ভোরবেলায় ঘুম ভাঙল রাত্রির। আর মোড়া দিয়ে বিছানা থেকে উঠতেই সে টের পেল গায়ের জামা ঘামে ভিজে চুপচুপে। ঘরে ভ্যাবসা গরম। আর মোড়া দিয়ে উঠে বসলো সে। চুলে হাত কোপা করতে করতে ভাবল, একদিন এসির ঠান্ডা বাতাসে শুয়েই কি অভ্যাস খারাপ হয়ে গেল? এমনি তো এই গরমেই বেশ মানিয়ে নেয়, তবে আজ এত অস্থিরতা লাগছে কেন? মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করে আলমারি খুলল সে। গতকাল 2 টিউশনি থেকে মোট 9,000 টাকা হাতে এসেছে। 4,000 দিয়ে বাজার করা আর বইপত্র কিনতে হবে, আর বাকি 5,000 টাকা বাড়ি ভাড়া। ভাড়ার টাকাটা আলাদা করে রাখতে মনে হলো নিভ্রান তার কাছে 4,000 টাকা পায়, সেটাও দিতে হবে। ফুস করে নিঃশ্বাস ছাড়ল রাত্রি। আলমারিটা বন্ধ করে ব্যস্ত হয়ে পড়ল বিছানা গোছাতে। মেঝেটা ঝকঝকে। নাহিদা রাতে সব পরিষ্কার করে রেখেছে। অফিসের জন্য বেরোনোর আগে একবার মায়ের রুমে চোখ বুলে নিল নিফরান। নাহিদা তখন গভীর ঘুমে। দীর্ঘ শ্বাস ফেলল নিফরান। সেই শ্বাস থেকে বেরিয়ে এলো একরাশ অনুশোচনা। গতকাল মায়ের সাথে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। সে ভালো করে বোঝালেই পারত, কিন্তু রাগটা তখন এত চলে গেছিল যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। দরজাটা আবারও নিঃশব্দে আটকে দিল সে। সন্ধ্যাটা আজ বড্ড ফিকে। হেডলাইটের টিমটিমে আলোয় রাস্তাটা কেমন ঝিমিয়ে গেছে। গাছের পাতা নড়ছে না, আকাশে মেঘ উঠছে না, চাঁদও ওঠেনি। বিষণ্ণ বাতাস একটু একটু করে ছুঁয়ে দিচ্ছে রাত্রির শীতল দেহ। মনে মনে গুনগুন করতে করতে এগোচ্ছে রাত্রি। আজও ফেরার আগে নিভ্রানকে দেখেছে গাড়ির ভেতরে বসে থাকতে। যতক্ষণ নিভ্রান সেখান থেকে যায়নি ততক্ষণ সেও বেরোয়নি, তাই একটু দেরি হয়ে গেছে। লোকটা বড় নাছর বান্দা। পাক্কা 40 মিনিট মূর্তির মতো গেটের দিকে চেয়েছিল। রাতে আড়াল থেকে লক্ষ্য করেছে, যেন কোনো ক্রমে সে ফাঁকি দিয়ে চলে যেতে না পারে। আনমনে হেসে উঠল রাত্রি। এই স্মৃতিগুলো নিয়েই তো সে দিব্যি কাটিয়ে দিতে পারবে। একটা লোক তাকে ভালোবাসতো, তার দিকে মুগ্ধ নয়নে তাকাতো, তাকে সম্মান করত। এর থেকে সুন্দর আর কি হতে পারে? হ্যাঁ, হয়তোবা সেই লোকটাকে পাবে না, কখনো আষ্টে পিষ্টে ছুঁয়ে দিতে পারবে না,
তার স্নিগ্ধ আলিঙ্গনে পিষ্ট হতে পারবে না। তবু তবু কোথাও যেন একটা সুখময় অনুভূতি। কবজিতে সজোরে টান পড়ল, চমকে উঠল রাত্রি। স্পর্শটা তার খুব চেনা, শ্বাস আটকে পিছে ফেলল। ভুল হয়নি, নিভ্রান দাঁড়িয়ে আছে, চেহারায় উপচে পড়া অভিমান, সুন্দর চোখ দুটিতে কি ধ্বংসাত্মক ক্রোধ। রাত্রি মাথা নুইয়ে ফেলল, চাপা গলায় বলল, মানুষ দেখছে। নিভ্রান একরত্তি নড়ল না, হাতের চাপটা আরো তীব্র করে কাট কাট কণ্ঠে বলল। দেখুক। মাথা নিচু অবস্থায় ঠোঁট কামড়ে ধরল রাত্রি, হাতটা রীতিমতো থেতলে যাচ্ছে। কবজির রগগুলো থেকে বোধহয় রক্তক্ষরণ হচ্ছে। করুণ শোনালো তার কণ্ঠ। লাগছে লাগুক। নিভ্রান বাঁধন ঢিলে করে দিল, তবে হাত ছাড়ল না। একবার মুখ তুলে তাকালো রাত্রি। লোকটার ক্রোধপূর্ণ চোখ দুটো ভীষণ ঘোলাটে, কপালের রগগুলো স্পষ্ট। আবারও দৃষ্টি নেমে গেল। নিভ্রান এক কদম কাছে এসে দাঁড়ালো, অদ্ভুত স্বরে বলল, আমার লাগে না। রাত্রির চোখ জোড়া থরথর করে কেঁপে উঠল। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা বৃষ্টি অনুভূতি। এত যন্ত্রণা কেন ছিল এই কণ্ঠটায়? সে তো বলেনি ভালোবাসতে, তবে কেন এত দায়ভার? কেন সে অভিযুক্ত হবে অন্যের ভালো না থাকার কারণ হিসেবে? গলাটা না চাইতেও ভিজে গেল। কম্পমান কান্নাদের নিয়ে সে ব্যথায় ফেটে পড়া কণ্ঠে বলল, কেন এমন করছেন? নিভ্রান তখনও অবিচল স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে রাত্রির নতজানু মুখের দিকে। চোখের পানিগুলোর আঘাতে ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও বাইরে সে শক্ত পাথর। কি ভেবেছে মেয়েটা? তাকে কষ্টে রেখে তার থেকে পালিয়ে বেরিয়ে দুদণ্ড চোখের পানিতে অভিমান গলে যাবে? না তো, এত সোজা না। আগের মতোই দাম্ভিকতায় মোড়ানো কণ্ঠ। আমি করছি না, আপনি করছেন। রাত্রে এক হাতে পানিটা মুছে নিল, নাকের ডগা টকটকে লাল, ঠোঁট ফুলে গেছে অনেকটা। নিভ্রানের চোখে চোখ রাখতেই যেন সাজানো গোছানো কথাগুলো চট করে কণ্ঠনালী থেকে ধূলিসাৎ হয়ে গেল। কি আশ্চর্য! এ কেমন মায়া, কেমন ছলনা! নেতিয়ে গেল সে। ছলকে ওটা ক্রন্দনে সিক্ত হয়ে বলল, দয়া করুন, সবাই তাকিয়ে আছে। নিভ্রান আশেপাশে তাকালো। ফুটপাতের চায়ের দোকান থেকে দুটো লোক হাসাহাসি করছে, বাকিরা চুপটি করে মজা দেখছে, চোখগুলো জল জল। এক মুহূর্ত না ভেবে সে পরিষ্কার গলায় হাঁক ছাড়ল, আমার বউ চাচা রাগ করে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। লোকগুলো যেন ভরা আড্ডায় ভাটা পড়ল। এতক্ষণ হয়তো ঠাট্টা লুটছিল। কোনো রকমের চোখ লুকিয়ে তারা নিজেদের কাজে মনোযোগী হলো। রাত্রি চাপা স্বরে চেঁচিয়ে উঠল, আপনি তামাশা পেয়েছেন? নিভ্রান প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ভূতগ্রস্ত গতিতে রাত্রিকে টানতে টানতে সামনে এগিয়ে চলল। কপালের রগগুলো ফোলা কমেনি, হাতের বাঁধনটা আবারও তীব্র হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। পার্কটা এখন বন্ধ, তবে একটা পাশ সবসময় উন্মুক্ত থাকে। দুই জোড়ার লোহার বেঞ্চি পাশাপাশি, একটার মধ্যে ধপ করে বসিয়ে দিল নিভ্রান। নিজেও পাশে বসে হাত ছেড়ে দিতেই তৎক্ষণাৎ উঠে দাঁড়াতে গেল রাত্রি। নিভ্রান ধমকে উঠল, ব্রাশভারী কণ্ঠে বলল, খবরদার উঠবেন না। রাত্রি এক সেকেন্ড কিছু একটা ভাবল, তারপর চুপ করে বসে মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখল। নিভ্রানের চোখের ভাষা এবার ভিন্ন, গলার স্বরটাও মোলায়েম। বলুন, কেন এড়িয়ে যাচ্ছেন আমাকে? তো কি করব? আবারও অপমানিত হতে আপনার সামনে মাথা পেতে দিব? রাত্রে কাটা কাটা উত্তর। লোকটার পাগলামি আর বাড়তে দেওয়া যাবে না। নিভ্রান একটু স্বাভাবিক হতে গিয়েও পারল না। মেয়েটার কথা কেরোসিন ঢেলে দিল শুকনো আগুনে। থমথমে গলায় সে বলল, আমি কখন অপমান করেছি আপনাকে? উল্টো আমি যে তখন একটা সময় আপনার জন্য অপেক্ষা করলাম, আর আপনি কি করছিলেন? দরজার আড়ালে লুকিয়েছিলেন। কি মনে করেছেন আমি দেখিনি? আমি সবটাই দেখেছি। আপনার কি মনে হচ্ছে না আমাকে এভাবে এড়িয়ে আপনি এখন আমায় অপমান করেছেন? ঘুমিয়ে থাকা কথাগুলো যেন নিমেষে জাগ্রত হয়ে উঠল। দুদিন যাবৎ চেপে রাখা ক্ষোভটার নগ্ন বহিঃপ্রকাশ উন্মোদনী করে তুলল রাত্রিকে। উঠে দাঁড়িয়ে গলা কাঁপিয়ে চিৎকার করে উঠল সে, আপনার মা আমাকে যা নয় তা বললো সেদিন। এসব অপমান না? আমি আপনার রাত কাটানোর মেয়ে? হ্যাঁ, আমি বলেছিলাম আমাকে আপনার ঘরে নিয়ে যান, আশ্রয় দেন, বলেছিলাম সেদিন মাঝ রাস্তায় পাগলামি করতে? আমি কিছু বলিনি, তবুও সব আমাকেই কেন শুনতে হলো? আমাকেই কেন আপনার ভোগের বস্তু হিসেবে দেখলো আপনার মা? আমি কি? রাত। নিভ্রান ঠাটানো ধমকে থামানোর চেষ্টা করলো। রাত্রি থামল না, বরং দ্বিগুণ জোরে চিল্লালো, সব সময় ধমকাবেন না। কি ভেবেছেন আপনার মা আমাকে অপমান করবে আর আপনি এসে ধমকে দিলেই ভয়ে পানি হয়ে যাব? এতটা তুচ্ছ ভাবেন? এত সস্তা আমি, এত সস্তা?
বলতে বলতে কণ্ঠ আটকে গেল। আবছায়া অন্ধকার ও ভেজা গালের অবিরাম অশ্রুপাত স্পষ্ট চিকচিক করে উঠল। নিভ্রাণ এক মুহূর্ত হতভম্বের ন্যায় চেয়ে থেকে জোর জবস্তি করে মেয়েটাকে বুকে টেনে নিল। রাত্রি প্রচণ্ড অভিমানে পাগলের মতো নিভ্রাণের বুকে থাপড়ালো, হাত পা ছোড়াছুড়ি করলো নিজেকে ছাড়ানোর উদ্দেশ্যে। ঘাড়ে গলায় খামচে দিল, কাঁদতে কাঁদতে চিৎকার করলো। ছাড়ুন, লাগবে না আমার কাউকে, ছাড়ুন বলছি। নিভ্রাণ ছাড়েনি, খুব খুব শক্ত করে ধরে রেখেছে। উন্মাদ রাত্রি একসময় থেমে গেল, চুপটি করে লেপ্টে থাকলো বুকের সাথে। শার্ট ভিজিয়ে দিল ছিন্ন বিচ্ছিন্ন হৃৎপিণ্ডের জলরঙের শক্তে। আহাজারি করে বলল, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার এই দামি দুনিয়ায় আমার মতো কম দামি মেয়ের জায়গা হবে না, এ সম্ভব না। কথাটা শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকলো নিভ্রাণ। তারপর অতি নরম স্পর্শে রাত্রির চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল। আমার কাছে সবচেয়ে দামি আপনি। রাত্রি থমকে থমকে ঢুকরে উঠল, বলল, সে তো শুধু আপনার কাছে, অন্য সবাই কি আর আপনার মতো? তাদের চোখে তো আর আমার মতো মানুষ সর্বদাই উচ্ছিষ্টের সমতুল্য। একটু আর্থিক সমস্যা হলেই তাচ্ছিল্যের চোখে তাকায় তারা। অত্যন্ত গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল নিভ্রাণ। অতঃপর খুব কায়দা করে জিজ্ঞেস করলো, আমি কার? ছোট্ট বাচ্চাদের কথা শিখিয়ে দিলে তারা যেমন মুখস্থের মতো উত্তর দেয়, ঠিক তেমন করেই রাত্রি উত্তর দিল। আমার। মনে মনে প্রাণ উজাড় করে হাসল নিভ্রাণ। গলা খাদে নামিয়ে উত্তপ্ত শ্বাস ছেড়ে বলল, তবে আমার কাছে দামি হওয়াটাই কি আপনার জন্য যথেষ্ট না? রাত্রি নিশ্চুপ নির্বাক। লোকটা তাকে কথার জালে ফাঁসাচ্ছে, কি ধূর্ত। সময় গাঢ় হয়েছে। নিভ্রাণের বুক থেকে একটু আগে ছাড়া পেয়েছে রাত্রি। এখন সে একদম শান্ত নিষ্প্রভ। হাঁটতে হাঁটতে ওড়না দিয়ে ভেজা চোখ মুখ মুছে নিচ্ছে বারবার। নিভ্রাণ মলিন হাসল। রাত্রি তার হাসি দেখে শুকনো গলায় বলল, আপনি আর পাগলামো করেন না। নিভ্রাণ উত্তর দিল না। গলা বাড়িয়ে রিক্সা ডাকলো। রাত্রিকে উঠিয়ে দিতে দিতে তার অগোচরে রিক্সাওয়ালার মামার হাতে ভাড়াটা ধরিয়ে দিল। রাত্রি গুণাক্ষরও টের পেল না। ওড়নার আঁচলটা কাঁধ গলিয়ে রাস্তা ছুঁই ছুঁই। নিভ্রাণ রিক্সার হুড তুলে দিল। ওড়নাটা কোলের ওপর গুছিয়ে দিয়ে রাত্রির তখনকার কথাটার উত্তর দিল। এসব ভুলে যান রাত, আমার আপনাকে লাগবেই। আপনার যদি এটাকে পাগলামি মনে হয় তবে আমি পাগলামি করব। রাত্রি কাতর চোখে তাকালো, বলল, প্লিজ। নিভ্রাণ যেন তার কথাটা শুনেও শুনল না। ঘাড় বাঁকিয়ে রিক্সাওয়ালা মামার দিকে চেয়ে বলল, ওকে সাবধানে নামিয়ে দিবেন মামা, আমার নজর কিন্তু এই রিক্সার উপরই রইল। রিক্সাওয়ালা মামা ঘাড় কাত করে সম্মতি জানালো। নিভ্রাণ এবার রাত্রিকে বলল, ভয় পাবেন? আমি আসবো সাথে। তারপর একটু অন্য গলায় বলল, আমি আসলে তো আবার আপনার সমস্যা হয়। রাত্রি ফোঁস করে শ্বাস ছেড়ে একপাশে চেপে বলল, আসুন, তবে এই শেষ। নিভ্রাণ ঠোঁট বাঁকিয়ে উঠে বসলো। রাত্রির এক হাত নিজের দু হাতের মাঝে চেপে ধরে বলল, এই শুরু? রাত্রি গম গম করলো। একদম না। মায়ের ব্যাপারটা আমি সামনে নিব রাত, চিন্তা করবেন না। রাত্রি বিরস গলায় কোনো রকম প্যাচ ছাড়াই বলল, আপনার মা হয়তো আপনার কথাই আমাকে মেনে নেবে, কিন্তু ভেতরে ভেতরে উনি কখনোই আমাকে পছন্দ করবেন না। একবার চোখে খারাপ লেগে গেলে তা কখনোই ভালো হয় না। আর একবার মনে ধরে গেলে যে বের করা যায় না, আমি কিভাবে বের করব আপনাকে? বাদ দিন, কথা বাড়াবে। বলে চুপ করলো রাত্রি। এই লোকের সাথে তাল মেলালে তার চলবে না। হাজার সমস্যায় ঘেরা জীবনে তিক্ততা আরও বাড়াতে চায় না, কোনোভাবেই না। 7 দিন পরের কথা। বিছানায় গায়ে এলিয়ে শুয়ে আছে রাত্রি। চোখ দুটো খোলা, মনটা এক নাগাড়ে ভেবে চলেছে সেই লোকটার কথা। এই একটা সপ্তাহ নিভ্রাণের সাথে দেখা হয়নি, হয়েছে তবে একদম সরাসরি হয়নি। রাত্রি তাকে রাস্তায় দেখলে চোরের মতো পালিয়ে গেছে। কতবার ফোন দিয়েছে নিভ্রাণ, রাত্রি তোলেনি। শুধু গত পরশু বাসার নিচে এসেছিল, তখন ফোনে শুধু একটাবার বলেছিল চলে যান। নিভ্রাণ দ্বিরুক্তি করেনি, তখনই চলে গিয়েছিল। এরপর আর ফোন আসেনি ওই নাম্বার থেকে। না, এই 2 দিন একবারও তার আশেপাশে দেখেছে। চোখ বুঝলো রাত্রি, কোন দিয়ে গড়িয়ে গেল দহনের আঁচওয়ালা তপ্ত পানি। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা প্রায় 2টো ছুঁই ছুঁই। রাত্রি সারাদিনের ক্লান্তিতে বুঁদ হয়ে ঘুমোচ্ছে। আকাশের মেঘের গর্জন শোনা যাচ্ছে। সেই গর্জন কান অব্দি গেলেও মস্তিষ্ক ছুঁতে পারছে না। সারাদিন খুব ব্যস্ততায় কেটেছে, শরীর ভেঙে ঘুম দিয়েছে সে। ঠিক তখনই বিকট শব্দ তুলে ফোনের রিংটং বেজে উঠল। আরামের ঘুমে ব্যাঘাত ঘটাই প্রচণ্ড বিরক্ত হলো রাত্রি। পর মুহূর্তে চমকে উঠল, এত রাতে কে ফোন দিল?
তাকে তো শুধু মাই ফোন দেয়। তাছাড়া ভার্সিটির বান্ধবীরা না, ওরা তো ওরা তো এত রাতে ফোন দেবে না। ধরফরিয়ে উঠে বসলো সে। দরদর করে ঘাম ছুটে গেছে। ফোনটা পড়ার টেবিলের উপর রাখা। এলোমেলো পা ফেলে দ্রুত ফোনটা হাতে তুলল। স্ক্রিনে আননোন নাম্বার। ওদিক থেকে একটা চাপা রুদ্ধ কণ্ঠ ভেসে আসলো। আপু, আপু দয়া করে একটু বাইরে আসুন। আমি আপনার দরজার বাইরে অপেক্ষা করছি। দয়া করুন আপু, ভাইয়ের অবস্থা ভালো না, আপনাকে আমার সাথে যেতেই হবে প্লিজ। বুকটা ধরাম ধরাম করে লাফাচ্ছে, শ্বাস ভারী হয়ে আসছে, ভয়ে কণ্ঠ তোতলাচ্ছে। ওপাশের ছেলেটা অনুরোধ করেই যাচ্ছে একটাবার বের হবার জন্য, তার সাথে যাবার জন্য। প্রলম্বিত শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো রাত্রি। এমন উদ্ভব পরিস্থিতিতে সে ইহজন্মেও পড়েনি। গলা যেন কেউ চেপে ধরেছে, আওয়াজ বের করা বড় দুষ্কর। এক ঝলক ফোনটা নামিয়ে নাম্বারটা পুনরায় দেখে নিল সে। না, চেনা না। অচেনা একটা ছেলের সাথে কোন রকম বাজ বিচার না করে এই রাতের বেলায় বেরিয়ে পড়াটা কি উচিত হবে? ছেলেটা ভাইয়া ভাইয়া বলে কি আসলে নিভসানের কথা বলছে? চোখ খিসল রাত্রি। অভিশঙ্কিত কণ্ঠে বলল, আপনি কে? কণ্ঠ কেঁপে গেছে। ছেলেটা কি তার ভয়টা টের পেয়ে গেল? সর্বনাশ, বললো তো দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এখন যদি খারাপ কিছু হয়ে যায়? আচ্ছা, ছেলেটা কি আসলে সত্যি বলছে নাকি অযথাই বানোয়াট কথাবার্তা? যাচাই করা দরকার। অযথা ভয় পেয়ে লাভ নেই। নিঃশব্দে রুম থেকে দৌড়ে মেন দরজার কাছাকাছি গিয়ে দাঁড়ালো রাত্রি। ও পাশের লোকটা নিশ্চুপ, হয়তো কিছু ভাবছে। রাত্রি দরজায় কান পাতল। ঠিক তখনই ফোনে আর দরজার ওপাশে দুদিক থেকে স্পষ্ট স্বর শোনা গেল। আমি নিভ্রান ভাইয়ের ছোট ভাই। ভয়টা কমার কথা হলেও তা উল্টো কয়েক গুণ হারে বৃদ্ধি পেল। উত্তেজনার বশে ভুল করা যাবে না। এত রাত, বাড়ির সদর দরজা আটকানো, ছেলেটা ঢুকলো কি করে? সন্দেহজনক বিষয়। রাত্রি একটু সরে গেল দরজার পাশ থেকে, স্থির কণ্ঠে বলল, আমি আপনাকে বিশ্বাস করব কি করে? ওপাশের ছেলেটার অবৈধ নিঃশ্বাস প্রবাহ রাত্রি স্পষ্ট টের পেল। 2 সেকেন্ড ভেবে ছেলেটা বলল, আপনি জানালা দিয়ে দেখুন, আমি ভাইয়ের গাড়ি নিয়ে এসেছি। গাড়ি মিলিয়ে দেখুন। আমার বড় ভাই, তা না হলে তো এমনি এমনি গাড়ি নিয়ে আসতে পারতাম না, তাই না? রাত্রি দেরি করলো না। ফোনটা কানে ধরে রুমে গেল। বহু কষ্টে ক্যারক্যার আওয়াজে বন্ধ দরজাটা খুলল। সাথে সাথে বাতাসের ঝাপটা চুল এলোমেলো করে দিল। বৃষ্টি নামবে বোধহয়, পরিবেশ তৈরি হচ্ছে। হেডলাইটের আলোয় নিফরানের গাড়ি দেখা যাচ্ছে। ছাইরাঙা চকচকে গাড়িটা রাস্তার উল্টো পাশে অগোছালোভাবে পার্ক করা। বোঝা যাচ্ছে ছেলেটা খুব তাড়ায় আছে। মনটা হাউমাউ করে কেঁদে উঠল রাত্রির। সে চাচ্ছিল না এটা সত্যি হোক। লোকটার কি হয়েছে যে তার ভাই এভাবে ছুটে এলো? ওপাশ থেকে ছেলেটা বলল, আপু, দেখেছেন? রাত্রি নিচু স্বরে উত্তর দিল, জি। এবার আসুন প্লিজ। আর রাত্রি আর ভাবল না। বেশি দেরি করলে পরে না আফসোস করতে হয়। ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে ভেঙে পড়লেও কোনো রকম নিজেকে সামলালো সে। এলো চুল গুছিয়ে মাথায় ওড়না টানতে টানতে বলল, আসছি, একটু দাঁড়ান। বেশ আস্তে করে দরজাটা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো অল্প বয়সী একটা মেয়ে। নিশাত এক পলক দেখে চোখ নামিয়ে নিল। এতক্ষণ কথা শুনে মনে হচ্ছিল কত বড় একটা মেয়ে, কেমন ধারালো কথাবার্তা। কিন্তু এ তো দেখি নিতান্তই ছোট্ট একটা মেয়ে। তার এত বড় ভাই এই মেয়ের জন্য সব উথাল পাথাল করে দিচ্ছে। বেশ অবাকই হলো নিশাত। রাত্রি অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছে। নিভ্রানের ছোট ভাই হলেও ছেলেটার বয়স তার দিকে বড় হবে। না জানি কি ভাবছে। নিশাত মাথা নিচু করেই একটু সাইড দিয়ে বলল, আসুন আপু। রাত্রি চুপচাপ সিঁড়ির দিকে পা বাড়ালো। নিশাত পিছে পিছে আসছে। নিচ পর্যন্ত গিয়েই এক কদম দাঁড়ালো সে। সন্ধিয়ান কণ্ঠে বলল, আপনি ভেতরে এলেন কিভাবে? কেউ দেখেনি? দারোয়ান কোথায় ছিল? আমি দেয়াল টপকে এসেছি আপু। রাত্রি আটকে উঠল। ছেলেটা যেহেতু ওভাবে এসেছে, তার মানে এখনও সেভাবেই যেতে হবে। চোখ বড় বড় করে তাকাতে হেসে ফেলল নিশাত। অভয় দিয়ে বলল, ভয় পাবেন না, আমি সাবধানে নামিয়ে দিব আপনাকে। আপনার গায়ে একটা ফুলের টুকরো পড়লেও ভাইয়া নিশ্চিত জানে মেরে ফেলবে আমাকে, এমন ভয় আমি আছি। রাত্রি লজ্জা পেল, অপ্রস্তুত হয়ে পড়ল। লোকটা কি না কি বলেছে কে জানে। দেয়ালের পাঁচিল থেকে খুব যত্ন করে রাত্রিকে নামালো নিশাত। রাত্রি রাস্তায় 2 পা ফেলে দাঁড়াতেই হাত ছেড়ে সরে দাঁড়ালো সে। রাত্রি ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে। কেউ দেখে ফেলল না তো? না, কেউ নেই। রাস্তা ফাঁকা।
নিশাদ গিয়ে গাড়ির দরজা খুলল। বিনীত স্বরে রাত্রিকে ঢোকার ইশারা করে বলল। আপু দেরি হয়ে যাচ্ছে। রাত্রি চুপটি করে সিটে বসলো। নিশাদ ড্রাইভিং সিটে বসে এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিল। বাতাসের সাথে পাল্লা দিয়ে ড্রাইভ করছে সে। স্পিড হাই, চোখে মুখে তাড়াহুড়ো। রাত্রি ফাঁকা ঢোক গেল, আমতা আমতা করে বলল। এত ভয় পাচ্ছেন কেন? আপনাকে না দেখলে ভাইয়া অনর্থ ঘটিয়ে ফেলবে। দোয়া করুন যাতে জলদি পৌঁছাতে পারি। নাহিদার মাথায় সাদা ব্যান্ডেজ, চেহারা থমথমে। নিভ্রানের রুম থেকে এখন আর কোনো শব্দ আসছে না। পাশের সোফায় চোখ বন্ধ করে বসে আছে নিভ্রানের বাবা নওশাদ সাহেব। তার চোখ মুখ একেবারে স্বাভাবিক, যেন বাসায় ঘটে যাওয়া ঘটনা কোনো প্রভাব ফেলেনি মস্তিষ্কে। নিশাদ ঝুঁকলো তখনই তার পিছু পিছু রাত্রি। আপুকে নিয়ে এসেছি মা। ভাইয়ার আর কিছু করেছে? নাহিদা শীতল চোখে চাইলেন রাত্রির দিকে। রাত্রি নত দৃষ্টি মেঝের দিকে। এই মধ্যরাতেও বাসাটা একেবারেই সজাগ। লোকটা নিশ্চিত ভয়াত্ম কাণ্ড ঘটিয়েছে। নাহিদার মাথার ব্যান্ডে সেটা জলজান্ত প্রমাণ। নিশাদ বুঝলো মায়ের নিশ্চুপ ইশারা। রাত্রিকে বলল। আপু ভাইয়ার রুমে চলুন। তারা রুমের সামনে গিয়ে দাঁড়াতেই উঠে আসলেন নাহিদা। রাত্রি বিচলিত ভঙ্গিতে সাইড দিল তাকে। নিশাদ লক ঘোরালো। দরজা খুলতেই প্রকাণ্ড একটা শোপিস এসে ঝংকার তুলে চুরমার হয়ে গেল পায়ের কাছে। ছিটকে গেল ওরা তিনজনই। নিভ্রান বাড়ি কাঁপিয়ে চিৎকার করল। কাউকে আসতে মানা করেছি না? নিশাদ ধরাম করে দরজাটা আটকে বুকে থুতু ছেটালো। রাত্রি হতভম্ব। এই শান্তশিষ্ট লোকটা ওইভাবে চিৎকার করতে পারে? নাহিদা চুপচাপ। কোনো কিছু যেন তাকে চমকে দিতে পারছে না। নিশাদ ঝোঁক গিলে দরজাটা আবার একটু ফাঁক করলো। নিভু নিভু কণ্ঠে বলল। তো রাতকে নিয়ে এসেছে ভাইয়া, ওকে তো আসতে দিবি? রাত শব্দটা কানে যেতে যেন বিদ্যুৎ খেলে গেল নিভ্রানের চোখে মুখে। তার ভাই অন্তত এই সময় মিথ্যা বলবে না, এত সাহস নেই। বিছানা থেকে নিজেই থেমে গেল সে। নিশাদের অর্ধেক খোলা দরজাটা ভেতর থেকে সজোরে টেনে রো খুলে নিল। রাত্রি ভয়ে দরজার পাশের দেওয়ালের কাছ থেকে দাঁড়িয়েছিল। নিভ্রান তাকে তৎক্ষণাৎ দেখতে না পেয়ে মুহূর্তেই হুঙ্কার ছাড়ল। কোথায় রাত? নিশাদ আবারও থতমত খেল। নাহিদার নিস্পৃহ নয়নে চেয়ে রয়েছে ছেলের মুখের দিকে। নিশাদ আলতো করে রাত্রির হাত ধরে তাকে নিভ্রানের সামনাসামনি দাঁড় করালো। নিভ্রান এক মুহূর্ত ভাবল না। তাদের সামনে শক্ত হাতে রাত্রিকে টেনে নিল নিজের কাছে। এক হাতে কোমর পেঁচিয়ে আরেক হাতে মাথাটা চেপে ধরল বুকের মাঝে। লজ্জায় জুবুথুবু হয়ে গেল রাত্রি। নিশাদ চোখ নামিয়ে ফেলল। তার সাদামাটা ভাই যে এইভাবে কাউকে ভালোবাসে বিষয়টা একেবারেই হজম হচ্ছে না। ঘরটা অন্ধকার হলেও ড্রয়িং রুমের আলোয় ঝলকানিতে সবই দেখা যাচ্ছে। লজ্জাটা যেন আরও ভালোভাবে আঁকড়ে ধরল রাত্রিকে। মা ভাইয়ের সামনে এভাবে ধরে রেখেছে লোকটা। তারা কি ভাবছে? নিভ্রান অনড়। রাত্রিকে যেন নিজের সাথে মিশিয়ে ফেলবে। রাত্রি কাচুমাচু করল। শান্ত হন, আমি কোথাও যাচ্ছি না, একটু ছাড়ুন। নাহিদা বললেন। মেয়েটাকে কথা শেষ করতে দিল না নিভ্রান। চোখ গরম করে হাত উঠিয়ে থামার ইঙ্গিত করতেই চুপ হয়ে গেল নাহিদা। নিশাদ তোতলালো। ভাইয়া রেগে গিয়ে আপুকে আবার কিছু করো না। পেছন থেকে নওশাদ সাহেব ঠান্ডা গলায় বললেন। তোমরা চলে আসো, ওদেরকে একা থাকতে দাও। নিভ্রানের নীরবতায় নওশাদ সাহেবের কথার সাথে সম্মতি জানালো। নিশাদ বিনা বাক্যে দরজা ফিরিয়ে বেরিয়ে গেল। এক হাতে রাত্রির কোমর জড়িয়ে রেখেই অন্য হাতে দরজা লক করে দিল নিভ্রান। সুইচ চেপে আলো জ্বালালে। মেঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজগুলো পরখ করে অস্থির হতে হতেই থেমে গেল সে। রাত্রির পায়ে স্যান্ডেল আছে, কাজ ঢোকার কথা নয়। এতদিনের ক্ষোভটা আচমকা মেয়েটার দেখা পেয়ে একটু শান্ত হলেও এখন যেন তা গলিত লাভার ন্যায় গলিয়ে পড়ল রাত্রির ওপর। কোমরের বাঁধনটা লোহার মতন শক্ত করে ধরে ধমকে উঠল সে। কেন এমন করছেন রাত? বলুন, কি লাভ হচ্ছে আমাকে অবহেলার ধারালো করাতে, ছিন্ন বিচ্ছিন্ন করে? রাত্রি কেঁপে উঠল। বুক থেকে মুখ তুলে ভয়ার্ত চোখে তাকিয়েই যেন স্তব্ধ হয়ে গেল। লোকটার এই কি অবস্থা! চোখ দুটো টকটকে লাল, চুল অগোছালো। সব সময়ের সুশৃঙ্খল আবেশটা হারিয়ে গেছে কোথায় যেন। হুঁশ ফিরল। চোখ লুকাতেই মেঝের দিকে দৃষ্টি পড়তেই আতঙ্কিত হয়ে গেল সে। সাদা টাইলসে রক্তের ফোয়ারা, হাত পা কাঁপুনি ধরে গেল। এলো পাথারি কাজ বিঁধে নিভ্রানের দুপা ক্ষত বিখ্যাত, অথচ লোকটা অনুভূতি শূন্য। রাত্রির শ্বাস আটকে আটকে বলল। আপনার আপনার পা দিয়ে এত রক্ত, আল্লাহ! কি করেছেন দেখি, বসুন। নিভ্রান পায়ের দিকে তোয়াক্কা করল না। রাত্রিকে ছেড়ে বিছানায় ধপ করে বসে পড়ল। অসহ্য করুণ গলায় বলল। আরে
মানুষের তো পশুর উপরও মায়া জন্মে যায়, আপনার আমার জন্য মায়া হয় না? মায়া বাদ দিন, একটু দয়াই করুন না হয়, দয়া করেই আমার হন।